এতগুলো বছর পার হয়ে গেল, উনি আমার হাত স্পর্শ করেছিলেন। মানুষটা আজ আর নেই। ওনার স্পর্শে আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। সেই অনুভূতি আজও আমার ভেতরে রয়ে গেছে, আমার অন্তরে গেঁথে রয়েছে। বড়মা, 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 বড়মা। আচ্ছা, বিখ্যাত মানুষেরা কি সাধারণ গ্রাম্য বালিকাকে মনে রাখেন? বড়মা, 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 উত্তর দিচ্ছ না কেন? কিছু কি হলো নাকি? আমার স্থির বিশ্বাস, কেউ মনে না রাখলেও উনি ঠিক মনে রেখেছিলেন। উনি তো বিশ্বপ্রেমিক। বড়মা, 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 ও বড়মা, বড়মা। উফ, বড়মা, তুমি যে কি করো না, ভয় পেয়ে গেছিলাম তো। ভাবলি মরে গেছি? বড়মা, বয়সটা তো তোমার তাল গাছকে ছাড়িয়েছে, যখন তখন যা কিছু একটা ঘটে যেতে পারে। এই এখন যা তো, আমাকে একটু একা থাকতে দে। ও বড়মা, বড়মা, ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। ঠিক যেইভাবে বলেছি ঠিক সেইভাবে চলবে, কেমন বড়মা? ঠিক আছে বাবা, ঠিক আছে। কালো চুলগুলো সব কেমন যেন ধোঁয়ার মতো উবে গেছে। কবে যে এমন পাতলা ফিকে হয়ে গেল তা তো জানতেও পারলুম না। এই তো সেদিন ওনার সঙ্গে দেখা হয়েছিল। এই 100 বুড়ি, এই 100 বুড়ির আমার এখনো প্রেম, হ্যাঁ
এমন বড়ি দিচ্ছি তো স্বামীর নাক ভালো হবে না। কেন গো কাকি, পদ্মের স্বামীর নাক ভালো হবে নি? কেন? দেখ না, দেখ একটা বড়িরও নাক সরু হয়নি। দেখি, সত্যি হ্যাঁ। বড়িতে জল বেশি হয়েছে, হ্যাঁ। তাই কুলোয় দেওয়ার সঙ্গে সঙ্গে নেচে যাচ্ছে। ঠাকুমা কি করবো বলো বলো না না। পরে নাক ভোতা হবে শুনে ছেমনি একেবারে অস্থির। কাকিমা তুমিও? ও ঠাকুমা বলো না কিভাবে ভালো হবে। শোন, ওই ডালটা একটু জল দে। হ্যাঁ, ভালো করে ফেটা ফেটা। হ্যাঁ হ্যাঁ, এইবার একটুখানি ওই জলে দে, দেখ যে ভাসছে কিনা। ঠাকুমা হ্যাঁ। হাসছে গো। ভাসছে তো? হ্যাঁ, এইবার এই হাতে নে, এই এরকম করে দেখ, আমি দিচ্ছি, এরকম করে বড়ি দে। আজ বাদে কাল স্বামীর ঘর করতে চলেছে, এখনো সব নাক সোজা করতে পারলেনি। আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন কে তুমি তা কি জানতো? তখন ছিল না ভয়, ছিল না রাজমণি, জীবন বহিয়ে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, কাকিমা যেন তোর হাতে জাল আমার গায়ে লেগে যাবে। তোমার মুখে লাগিয়ে দেবো। দেখে নে, দেখে নে কাকিমা, কাকিমা কি সুন্দর বড়ি নিচ্ছে। সব যেন একেবারে নিখুঁত গয়না। আমি যদি এমন সুন্দর বড়ি দিতে পারতাম তাহলে আর কিচ্ছুটি চাইতাম না। দুদিন আগে যে মানুষটা তোকে পছন্দ করে গেল তাকেও না। কাকিমা তুমি যে কি বলো না, পোস্ত বিছানো কুলোটার ওপর কাকিমা কাকিমা সাজিয়ে তুলেছে লক্ষ হাতের গয়না বড়ি। আমি চলি। বসো না। না না, বসলে চলবে না, কাজগুলো সারতে হবে। আমি যাই। ঠাকুমা একটা গল্প বলো না। ও বাবা, এখন গল্প শুনবি? আচ্ছা বেশ, তবে এটা গল্প নয় রে, এটা একেবারে সত্যি ঘটনা। শোন, আমাদের এই বেশি দিনকার কথা নয়, এই 10-12 বছর আগের কথা হবে। আমাদের এই মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মেছিল। হ্যাঁ, গরিব ঘরে জন্মেছিল তো, তাই খুব তাড়াতাড়ি বিয়েও হয়ে গেল। তারপর 5-6 বছরের মধ্যে তার স্বামীটাও মারা গেল। তখন তার বয়স কত হবে? এই 18। মাতঙ্গিনী কিন্তু থেমে থাকেনি। সে আমাদের এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কংগ্রেসের সদস্য হয়। হ্যাঁ, আইন অমান্য আন্দোলনে যোগদান করে। সেই সময় সে আইন অমান্য করে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কারাবরণ করেছে। এই দেখ, তোর সঙ্গে গল্প করতে করতে আমার বড়িটার নাকটা বোতা হয়ে গেল। তোমার বরের নাকও ভোতা হয়ে যাবে। আমার বরের নাক বোতা হবে কি করে রে? সে তো এখন ওপরে। আমার বরের নাক বোতা করার কি একটা কারণ? আমি যদি এমন সুন্দর বড়ি দিতে পারতাম তাহলে আর কিচ্ছুটি চাইতাম না। পারবি, চেষ্টা কর না, পারবি।
বক বক করছি, আমি কাকে গল্প করছি? আচ্ছা, তারপর শোন, সেই সময় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে জোর লড়াই করার জন্য। আর আমাদের এই মাতঙ্গিনী ৫-৬ হাজার মেয়েকে জোগাড় করে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো ওই থানা দখল করার জন্য। সামনাসামনি লড়াই চললো। আমাদের মেদিনীপুরেরও অনেক অবদান আছে। এই সামনে তুই হা করে এত কি গিলছিস শুনি? কাকিমা, তুমি এত কিছু জানলে কি করে? এই এই এই, তোর হাতে জাল আমার গায়ে লেগে যাবে। লাগবে। কাকিমা, কাকিমা পথের গায়ে হলুদ হয়ে গেল। খুব ভালো হয়েছে।
কি হলো গো কাকি, এত চিৎকার করছো কেন? আর দেখি দেখবা না, তো সবার চিঠি আছে। তা বললি এত চিৎকার করার কি আছে? কখন খোকা বাঁধবে, কখন বাঁধে বিনি, গোপের রঙে সাজে কন্যা মদন মোহিনী। কখন খোকা বাঁধবে, কখন বাঁধে বিনি, গোপের রঙে সাজে কন্যা মদন মোহিনী। এই নে তোর চিঠি। আমি তোমার কাছে এক্ষুনি যেতে পারছি। এখানে আমার অনেক কাজ, ছুটি মঞ্জুর হচ্ছে না। ছুটি পেলেই আমি তোমার কাছে যাব। তুমি ঠিকমতো থাকবে, বাড়ির সকলে কেমন আছে জানা। কি রে, এই পদ্ম, এই কি খবর? কিছু না। তা বছর দুয়েক আগে তুই তো এত লাইক ছিলি না রে। আমি আবার কি করলাম? তুই বাড়ির সাধারণ কাছ থেকে গয়না পরি দাও, কোনোটাই তো পারতিস না। তা বর বুঝেই 2 বছরে সব শিখিয়ে করে নিয়েছে রে। না তাহলে কেন গো কাকি, এই বাড়িতে আমরা সকলে একটু গয়না করে দিতে পারি। আমার ছোটবেলাকার শখ। আমি ঠাকুমার কাছে বসে বসে শিখেছি। তুমি বুঝি জানো না? জানি রে, জানি। এই পদ্ম, তোর বর বাবা যে কবে আসবে কিছু খবর পেলি? হ্যাঁ জানি রে কাকিমা। কাঁদিস নে, এই বোকামে কাঁদতে নেই, ঘরের অমঙ্গল হবে যে। তা পদ্মওয়ালা কতগুলি গয়না পরি বানালেন দেখা দেখি। রাখি, জমানো থাক, বিকেলের আসরে জানাবো। আজ গীতা কাকিমা, ও গীতা কাকিমা, কি হলো এত চিৎকার কিসে? আমি তো কাল চলে যাব, তাই তোমাদের সাথে একটু গল্প করতে এলি। তা ভালো করেছিস, বস বস। বলি এত তাড়াতাড়ি চলে যাবে? আমার তো থাকার উপায় নেই গো, এদিকে আমার শাশুড়ি পোয়াতি। এই দিনি, তুই বাচ্চা দুটো তো আনলে পারতিস। ও মায়ের কাছে আছে। আচ্ছা পদ্মের কি খবর বলো তো? পদ্ম, পদ্মর জন্য কষ্ট হয় রে। মেয়েটা এখনো বিয়ের স্বাদ পেল না। কেন? ওর বর ওই বিদেশে চাকরি করে, 2 বছরে একবার করে আসে মোটে। মেয়েটার জন্য সত্যিই খুব কষ্ট হয়। যাকে এই দিদি, তুই আবার এইসব নিয়ে পদ্মকে কিছু বলতে যাস না জানি, ঠিক আছে? পদ্ম, এই পদ্ম, কি রে বিনি, কখন এলি? এই তো এই মাত্র। আচ্ছা পদ্ম, তুই নাকি নতুন কি গয়না বড়ি বানিয়েছিস, তা দেখা দেখি। আমি দেখতে চাইলুম বলে বিকেলের আসরে। তা যাই বলো, আমাদের পদ্মের মতো এ গায়ে কেউ গয়না বড়ি বানাতে পারে না। এ কথা অস্বীকার কেউ করে না। এই পদ্ম, তোর বর কবে আসবে না? বললাম তো, তোকে তো আমি বললাম যে ওর বর বিদেশে চাকরি করে, তাই বেশি আসতে পারে না। পদ্ম, কাল আমি আবার শ্বশুর বাড়ি চলে যাব। তুই তো নতুন নতুন কি গয়নার নকশা বানিয়েছিস, দেখা দেখি। কাকি তো দেখতে চাইলো, আমি বললাম সবুর করো, বিকেলের আসরে জানাবো। তা কাল যখন শ্বশুর ঘরে চলেই যাবি, দাঁড়া আনছি। এই বিনি, তোকে আমি এত করে বললাম তুই পদ্মকে ওর বরের কথা শুধাবি না, তুই সেইটাই করলি। মেয়েটা তো কষ্ট পায় বল। কাকি নিজ কোষকে বেরিয়ে গেছে। এই দেখ, কি সুন্দর রে পদ্ম, মন করছে এগুলোকে গয়না বানিয়ে গায়ে পরি। তা হবে নি করে দিদি, পদ্ম সব রেখে দেবে ও স্বামীর জন্য। কাকি, পদ্ম, এটা তো সত্যি কথা। আমরা যা করি
স্বামীর কথা ভেবেই করি, তিনারা যাতে সুখী থাকে। ওনাদের মতের এক পাও বাইরে রাখি না, ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ ওনারা যদি রাগ করে এই জন্য। বিনি, তুইও দেখছি অনেক বড় হয়ে গেছিস রে। কাকিমা, এভাবে সময়ের সাথে সাথে প্রকৃতি মেয়েদের বড় করে তোলে। কাকিমা দেখো না, আজ পদ্মকে কি সুন্দর কোমল দেখাচ্ছে। এই পদ্ম যদি দুদিন স্বামীর সাথে থাকে, এই পদ্মকে আমরা আর চিনতে পারবো না। আচ্ছা, আমি চলি। কাকিমা, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। ভগবান, মেয়েটার মনের ইচ্ছা তুমি তাড়াতাড়ি পূর্ণ করো। এই যে মা, কি হয়েছে? এত অস্থির কেন? মা মা আমাদের গায়ে না রবি ঠাকুর এসেছে। উনি খুব খেতে ভালোবাসেন কিনা, উনি শুনেছেন আমাদের গায়ে গয়না বড়ি বিখ্যাত, তাই খেতে চেয়েছেন। মা তো আমি কি করবো? মা 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 তুমি একটু পানি দেবে মা? কি মুশকিল, কি উঠ চুরি তোর বিয়ে, এরকম করে কি হয় না? মা তোমার তুমি চেষ্টা করলে ঠিক পারবে মা। বাবু আমি পারবো না, এইসব জিনিসের তো একটু তৈরি করতে লাগে নাকি? মা? এ কি হয়? মা আমি যে কথা দিয়েছি মা। আরে বাবা, এই গরমকালে গয়না বড়ি তৈরি করা যায় না, আর তাছাড়াই নতুন কলাই ডাল তো শীতকালে পাওয়া যায়, এখন কি করে তৈরি করবো আমি? মা মা তুমি একটু বোঝার চেষ্টা করো, রবি ঠাকুর স্বয়ং আমাদের গায়ে এসেছে। এই যে কত বড় ব্যাপার, বুঝতে পারছো তো? এখন যদি গয়না বড়ি দিতে না পারি, তাহলে এই সারা গায়ের কাছে আমাদের বাড়ির মুখে চুনকালি লেগে যাবে মা। আরে কি জ্বালাতো না তুই, আমি কি করবো বল দেখিনি? মা ছোট মুখে বড় কথা বড় ঠাকুর, তবে আপনাদের আলোচনায় আর কথা না বলে থাকতে পারলুম না। কি বলতে চাও বউ, খুলে বলো। বোধ করি আমাদের পদ্মই একমাত্র এই সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ, ছোট বউ, হিতে বিপরীত হয়ে যাবে না তো? বড় ঠাকুর, আপনার সম্মান নষ্ট কি আমি চাইতে পারি? তা তা পদ্ম কোথায়? এই পদ্ম যা। পদ্মমা, তুমি কি পারবে এই সমস্যার সমাধান করতে? হ্যাঁ বাবা, পারবো। যা যা, তাহলে তাহলে তুমি তৈরি করো, আমরা কিন্তু কাল সকাল সকাল বেরোবো মা। বাবা, হ্যাঁ বলো মা। এত বড় মানুষকে আমি আমার হাতের তৈরি গয়না বড়ি দেব, তো স্বপ্নের থেকেও বেশি অবিশ্বাস্য। আর তাছাড়া উনি তো শুধু লেখেন না, একজন খাদ্য রসিকও বটে। ছোট বউ, তুমি ঘরে এসো, আমি একটু কাজ সেরে আসি। পদ্মমা তুমি তৈরি করো, আমরা কিন্তু কাল সকাল সকাল বেরোবো। হ্যাঁ মা, সকাল সকাল। কাকিমা, তুমি এত কিছু জানলে কিভাবে? প্রথমবার কলকাতার জলসায় শুনেছিলাম। এই পদ্ম, সব ঠিকঠাক গুছিয়ে রাখ, রাত পোহালেই বেরোতে হবে। জানো তো কাকি, আমার মনের মধ্যে আমাদের কেউ হচ্ছে রাত পোহালেই ভোর, আমি রবি ঠাকুরের সামনে। বিয়ের আনন্দে মাটিতে পা পড়ে না। এই আমি যাই, আমার অনেক কাজ করে আছে।
কাকি, একবার তুমি গানটা গাও না, যদি জানতেন মামার তুই দেখছি তোর পরকেও ভুলে যাবি রে পদ্ম। কাকি পদ্ম, তুই একা নয়, ওনার গান বাংলার মানুষের মনে এইভাবেই বাসা বেঁধেছে, ওনার প্রেমে বুঝেছে। আগে বাবা চলো মা, দেরি হয়ে যাচ্ছে। ওলো সই, আনন্দের ছোট এবার বড়ি জাটতে নিয়ে যেতে ভুলিস না যেন। ছোট বউ গানটা বড় ভালো গায়। ও মা, পদ্ম পারবি তো মা? সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো? ভুল করিস নি তো মা? সাবধানে যাবি। হ্যাঁ, তোর গয়না বড়ি জারটা কই? হ্যাঁ মা, ও সব গুছিয়ে নিয়েছে। দেখি দেখি, সাবধানে যাবি। দেখি লোকজন দেখে আবার ভয়ে জারটা হাত থেকে ফেলে দিস নে। সাবধানে যা। তোকে তোকে কি সুন্দর লাগছে রে পদ্ম, জামদানি শাড়ি, ফুল চাপা খোপা, মুখে পান নজর না লাগে। আগে বাবা, তাড়াতাড়ি আসো। সবাই নিজের কথায় ব্যস্ত, একবার বললো না যে রবি ঠাকুরের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে তাকে এই গয়না করে নিবেদন করবো। কেউ আমার দিকটা ভাবলো না। কি রে পদ্ম, কি এত ভাবছিস? কিছু না, চল পালকিতে গিয়ে বস। চল। দুর্গা দুর্গা শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমা সূত্রে গুনিছে বসন। সপিয়া তোমার পরে নূতন মহিমা, অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। করেছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। তুমি এখানে কি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ দাদাবাবু, দাদাবাবু, আমরা এসে গেছি। আরে আসুন আসুন, আপনি আমার সাথে আসুন। তুমি যাও মা, রবি ঠাকুর ভিতরে আছে। আজকের সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর দিন। মনে হয় কোনো এক শিল্পী নিখুঁত ভাবে
করেছো এই সুন্দর সুন্দর বই। যাও গিয়ে নিজের হাতে ঠাকুরকে দিয়ে এসো। সুন্দর সৌম্যকান্ত চেহারা, চোখ দুটো যেন সৌম্যমধুর, যার কোনো থই নেই। প্রজ্ঞা, সাদা দাড়ি আরো ধীর স্থির করে তুলেছে মানুষটাকে। কে? সৌভাগ্যবতী হও মা। এটি আপনার। সুন্দর, কি সুন্দর তুমি করেছো মা। এই সময়, এই কাল অক্ষয় অমর হয়ে উঠেছে। আমি জানি না কেন আমার হৃদয়ের স্পন্দন সেভাবে তোমার পার হয়ে যাচ্ছে। তোমার স্পর্শে আমার ভিতরটা কেঁপে উঠল। আমার সমস্ত সত্তা, বিশ্বাস থেকে চুরমার হয়ে গেল। আমি নিজেকে ওনার চরণে অর্পণ করলাম। মা, তোমার বাবা অপেক্ষা করছে। আসছি। কি রে পদ্ম? এই! কি রে? পদ্ম? এই! কেমন দেখলি রবি ঠাকুরকে? জানো তো কাকি, একটা মানুষ যে এত সুন্দর হতে পারে তা না দেখলে আমি জানতামই না। কেন? আমি যখন ওনার ঘরে রওনা হই তখন উনি কবিতা পাঠ করছিলেন। কি সুন্দর ওনার কণ্ঠস্বর কাকি। আরে ওনারা সুন্দরী হয়, ওনারা যে ভগবানের দেবপুত্র। আমি যখন ওনার ঘরে প্রবেশ করলাম তখন উনি আরামকে দাঁড়ায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বুকের উপরে বইটা রেখে বিশ্রাম করছিলেন। দেখ, তখন হয়তো উনি নতুন কিছু সৃষ্টির জাল বুনছিল। আমি কাছে যেতেই উনি বললেন কে। ওনাকে প্রণাম করে গয়না পরেই চারটা দিলাম। ওনার হাতের সাথে আমার হাতে স্পর্শ হতে আমি জানি না কেন আমার হৃদয়ের স্পন্দন এভাবে তোলপাড় হয়ে গেল। ওনার স্পর্শে আমার ভিতরটা কেঁপে উঠল। আমার সমস্ত সত্তা, বিশ্বাস থেকে চুরমার হয়ে গেল। আমি নিজেকে ওনার চরণে অর্পণ করলাম। কে কে বলে প্রেম, তা কখন কার জীবনে গিয়ে জীবন তোলপাড় করে দেয়, তা যে তোলপাড় করে সে নিজেও জানতে পারে না। কাকি, একবার তুমি এই গানটা গাও না, যদি জানতেম আমার কিসের ব্যথা। যদি জানতে আমার কি শুধু তোমায় জানাতাম, যদি জানতে আমি কি
ব্যাপারটা কি, সে কোথায়? কাকি ও আমাদের সাথে আছে। ও, আমি আসছি। আর চল পদ্ম। দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেল। মানুষটা আজ আর নেই, তবু যেন মনে হয় এই তো সেই দিনের ঘটনা। যখনই আমি আমার কথা তোমার কানে যাচ্ছে না? হ্যাঁ, বলি রবি ঠাকুরের কথা ভাবছো? হ্যাঁ, কি হলো? আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ, ওনার কথা শোনার মতো মানুষ ওই ছিল, একজনই তো ছিল, তাকেও ভগবান ওপরে টেনে নিয়েছে। হ্যাঁ, গীতা কাকির কিছু করার ছিল না, বয়স হয়েছে, চলে গেছে। এই দেখো না, আজ আজ আমি আর তুমি আছি, আছি তো। কাল কাল আমি যদি চলে যাই, আমার 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 পদ্মরানী মানায় না, একেবারে মানায় না। হ্যাঁ, তবে পদ্মরানীর হৃদয় এক কোণে আমি আশা বেঁধেছি। আচ্ছা আচ্ছা, তোমার নাতি নাতিরা রবি ঠাকুরের কথা শুনতে চায় না? আমি যে করতে শুরু করলাম, সেবার আমাদের গায়ে রবি ঠাকুর এসেছিলেন। সে এক কাণ্ড বটে, সঙ্গে সঙ্গে নাতি নাতনিরা অধৈর্য গলায় বলে ওঠে, ও বড় মা, কি গল্প শুনতে শুনতে বোর হয়ে গেছি। সেই একই গল্প। দেখো দেখো, আমি যে কথা কইতেছিলাম সেটাই ভুলে যাচ্ছিলাম। কি এমন কথা? আমাদের এনাক্ষীর জন্য পাত্রের সন্ধান করেছি। ও যেমনি বিয়ে করবে, সারাদিন মোবাইল ফোনে ঘাটাঘাটি করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা কইছে।
কখন কি ঘটে যায় কে জানে। বলো হ্যাঁ, ওদের কয়ে দিও কাল সকালে ঘটক আসবে, সকলে যেন বাড়িতে থাকে। হ্যাঁ, আমি বড় ক্লান্ত, যাই একটু বিশ্রাম করে গিয়ে। তুমি কি সুন্দর গান গাইছো গো। আমাদের সময় ঠাকুমারা গান গাইতে গাইতে পরি দিতে। জানিস সেবার যখন রবি ঠাকুর আমাদের গায়ে এলেন। বড় মা, সেই একই গল্প শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। তার থেকে বরং তুমি গানটা ধরো তো দেখি। তোমার এই 100 পেরোনো গলায় গানটা আমি ফেসবুকে লাইভ করি। বড় মা, তুমি রাতারাতি সেলেব হয়ে যাবে গো। কি বললি? সেলেব? সেটা কি না? আয় না গায়ের মাকে। না না, তুমি বসো তো, আমি যাই। কেউ আছে? কেউ আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে কি পদ্মবালা রানী থাকেন? হ্যাঁ, কেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণার কাজ করছি। তা উনি কি করবেন? এই গবেষণার কাজ করতে করতে জানতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার একবার সাক্ষাৎ হয়েছিল, তাই ওনার কাছ থেকে কবিগুরুর সম্বন্ধে কিছু জানতে এসেছি। সেই বোর ব্যাপার, একই আগুন। দেখুন, ওইভাবে বলবেন না, অনেক আশা নিয়ে ওনার কাছে এসেছি, ওনার কাছে কিছু জানবো বলে। না না, এই চেমড়ি কার সঙ্গে বক বক করছিস? আপনি যাকে খুঁজছেন উনিই সেই মানুষ। উনি সেই মানুষ? হ্যাঁ। উনি সেই পদ্মবালা রানী? হ্যাঁ, আসুন পরিচয় করিয়ে দিচ্ছি। বড় মা, উনি তোমার খোঁজে এসেছেন। ঠাকুমা, আপনি আমায় চিনবেন না, আমার নাম অসীম, রিসার্চ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আপনার সঙ্গে তো কবিগুরুর একবার সাক্ষাৎ হয়েছিল, তাই না ঠাকুমা? সে অনেক বছর আগে। হ্যাঁ ঠাকুমা, যবে থেকেই গবেষণার কাজ করতে গিয়ে আপনার কথা জানতে পারি, আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। আজ আজ এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি, এ আমার পরম পাওয়া। আচ্ছা ঠাকুমা, এর পরের দিন কিন্তু আমি আসবো, আর আপনার কাছ থেকে সব শুনবো, কিন্তু আপনি বলবেন তো? হ্যাঁ, আর সাথে টিভিতে লাইভ শো করব। কি বললেন? লাইভ শো? হ্যাঁ। আপনি কবে আসবেন? এই তো পরের রোববার পুরো টিম নিয়ে আসবো। আসি ঠাকুমা। এসো বাবা, এসো। আচ্ছা বলছি, আমি কিন্তু আমার মোবাইলে সমস্তটা তুলব, আপনি আপত্তি করবেন না তো? আপত্তি কেন করবো, করবে। আসি তাহলে। সাবধানে যাবে। আসি। হ্যাঁ, সাবধান। সারা জীবন ধরে
দেখা আর কথা বিশ্বকবির কাছে আমি সপেছি নিজে সমস্ত সত্তাকে। আচ্ছা আমি তো আমার মধ্যে এই আলোড়নটা এলো কেমন করে? এই জন্যই ওনারা এত বড়। কে 100 ঘুরে আমার এই 100 ঘুরের এখনো প্রেম? হ্যাঁ, প্রেম কি আর তার মানেই বাকি সে বোঝা বড় শক্ত রে। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। বড় মা এতদিন ধরে যে কথাটা আমি সকলকে বলতে চেয়েছি কেউ শোনেনি, শুধুই তাকায়। হ্যালো। হ্যাঁ অশোক, বলছি কি আজকে না আমি দেখা করতে যেতে পারবো না গো। কেন? কি এমন হলো যে তোমার দেখাই করতে আসা যাবে না? সে এক মজার ঘটনা রয়েছে। তা কি মজার ঘটনা শুনি? তুমি জানো আমার বড় মার সঙ্গে একবার রবীন্দ্রনাথের দেখা হয়েছিল। সে কি? মানে কোন রবীন্দ্রনাথ? তুমি জানো না কোন রবীন্দ্রনাথ? ও তুমি না বুঝতে ঠিক মতো না বললে আমি বুঝবো কেমন করে বলো? আরে বাবা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বলো, আমি ভাবলাম আবার তোমার কোনো বন্ধু রবীন্দ্রনাথ। তুমি আমার সাথে ফাজলামো করছো অশোক? আহা, ফাজলামো করতে যাবো কেন? তুমি এমন করে বলছো রবীন্দ্রনাথ যেন তোমার কোনো কাছে বন্ধু রবীন্দ্রনাথ। তার চেয়ে বরং বলো কবিগুরু রবীন্দ্রনাথ। আচ্ছা বাবা, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। বাড়িতে আছেন? আচ্ছা অশোক, এখন রাখছি। হ্যাঁ, ওরা এসে গেছে। আচ্ছা, বাড়িতে আছেন? ঠিক আছে। হ্যাঁ, আসো, বসো, আসো, বড়মা, বড়মা ওনারা এসে গেছে। বড়মা, রবীন্দ্রনাথের সাক্ষাতের ঘটনাটা একটুও যাতে বাদ না যায় ওনারা এটা বিশেষ করে বলেছে। তুমি জানো বড়মা, আজকে রবীন্দ্রনাথের সাথে কিছু আজকে ওই যে মিডিয়ার লোকের সঙ্গে কিছু গবেষকের লোকজন আসবে। ওনারা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণার কাজ করছে। বড়মা, তোমাকে আমি ঠিক যেমন ভাবে বলেছি তুমি কিন্তু ঠিক তেমন ভাবে বলবে। ওনারা পুরোটা পুঙ্খানুপুঙ্খ জানতে চায়। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মন খুলে সব জানাবো। হ্যাঁ, চলো এসো বড়।
বসো তো দেখি। মা, উনি তো আগের দিনই এসেছিলেন, আজ উনিও তোমার সাথে দেখা করতে চায়। বড়মা, তুমি জানো আজ তোমাকে সরাসরি টিভিতে দেখানো হবে। কেন? ওনারা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণার কাজ করছে। বড়মা, তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে তো? তোমার ওই গয়নাবড়ির স্যাম্পেল তুমি কিন্তু সমস্ত কিছু দেখাবে, কেমন? আর ঠিক তোমাকে যেমন ভাবে বলেছি তুমি কিন্তু ঠিক তেমন ভাবে বলবে, কেমন? নিন, এবার আপনারা অনেক প্রশ্ন করতে পারেন। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আজকাল পরশু সংবাদ মাধ্যম থেকে আমি অসীম লাহা প্রত্যেকবারের মতন এবারও এক বিশেষ চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারি এক বিশেষ মানুষের কথা, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন। শুধু তাই নয়, নিজের হাতের তৈরি গয়নাবড়ি তাকে নিবেদন করেছিলেন। যবে থেকে সেই মানুষটির কথা জানতে পারি তবে থেকে তার সাথে দেখা করার এবং আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার খুব ইচ্ছে ছিল। আসুন আজ সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিচয় করে নিই সেই মানুষটির সাথে। নমস্কার ঠাকুমা, এই যে দেখছেন ইনি হলেন আমাদের সেই শ্রদ্ধেয়া পদ্মবালা রানী। আসুন ওনার হাত ধরে আজ আমরা রবীন্দ্র স্মৃতিচারণা করে নিই। তার আগে যে কথা না বললেই নয়, আমরা জানি বাঙালি চিরকালই খাদ্যরসিক, আর তাই সব বিষয়ে বাঙালি এগিয়ে আছে। শুধু ভাতের সঙ্গে মাছ কিংবা অন্য কোনো ভাজা থাকবে না তা কখনো হয়? তাই বাঙালি নিজের তৈরি গয়নাবড়ি দিয়ে বাঙালির জীবের স্বাদ মিটিয়ে ক্ষান্ত থাকেননি। তার সাথে রূপের বাহার, শিল্প সুষমা, মন এবং চোখে পরিতৃপ্তি ঘটিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোনো এক রচনায় বলেছিলেন, মধ্য এশিয়ার খোটান নামক কোনো এক স্থান খননকালে যে সমস্ত সামগ্রী পাওয়া গেছিল তার সাথে আমাদের বাংলার গয়নাবড়ির শিল্পকলার অনেক মিল। আসুন সবার আগে আমরা জেনে নিই সেই গয়নাবড়ি বানানোর কৌশল এবং নিয়মের কথা। আচ্ছা ঠাকুমা, এই গয়নাবড়ি বানানোর কোনো নিয়ম মানা হতো? হ্যাঁ, তা মানা হতো। সেটা কেমন? কার্তিক মাসে ওরা অষ্টমীর দিন শুরু হতো গয়নাবড়ি দেওয়ার কাজ। তারপর গয়নাবড়ি দেওয়ার দিন 12 জন স্ত্রী একে অপরকে ছুঁয়ে থাকতেন। কোথাও কোথাও আবার দুটো বড়ির মাথায় সিঁদুর দুটো ঘাস দিয়ে বড়ি দেওয়ার রীতিও চালু আছে। তারপর ঠাকুমা? প্রথম বড়ি তো আমরা গৃহ দেবতাকেই নিবেদন করি। তবে হ্যাঁ, কেউ স্ত্রীরাই সাধারণত বছরের প্রথম বড়ি দিয়ে থাকেন। আচ্ছা ঠাকুমা, এই গয়নাবড়ি দেওয়ার কোনো কৌশল ছিল? হ্যাঁ বাবা, তা তো ছিল। সেটা কি রকম ঠাকুমা? পিতলের থালায় তেল গুলিয়ে পোস্ত বিছিয়ে দেওয়া হতো। তারপর একটা চৌমুড়ি বানাতে হতো। এবার ডাল বাটা সেই পুটুলির মধ্যে দিয়ে হাতে চাপে থালার উপর দেওয়া হতো গয়না। কোথাও কোথাও আবার দড়ি সদর করার জন্য
ঘোরানো, মন ঘোরানো, লতা পাতা ফুল আরো কত কি। বাহ, কি অপূর্ব সেই বর্ণনা। এতক্ষণ আপনারা শুনলেন সেই গয়নাবড়ি তৈরি নিয়ম এবং কৌশলের কথা। এবার শুনে নিই আমরা তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কাটানো সেই বিশেষ মুহূর্তের কথা। আচ্ছা আচ্ছা ঠাকুমা, রবীন্দ্রনাথ ঠাকুর কি আপনার কাছে নিজে এসে গয়নাবড়ি নিয়ে গেছিলেন? না, তাহলে উনি জানলেন কি করে যে এখানে ভালো গয়নাবড়ি পাওয়া যায়? উনি মেদিনীপুরে কাজে এসেছিলেন, তখন জানতে পারেন এখানে খুব ভালো গয়না বড়ি পাওয়া যায়। সময়টা কি হবে ঠাকুমা? তখন গরমকাল, কলায়ের নতুন ডাল তো শীতকালে ওঠে, সেই সময় গোটা মেদিনীপুরে ওনাকে গয়না বড়ি দিতে পারছিলেন না। আচ্ছা ঠাকুমা, জিজ্ঞাসা করছিলাম সালটা কি হবে? 1934 থেকে 35 সালের মধ্যে। আপনার সাল অবধি মনে আছে ঠাকুমা? আগে এত বড় মহাপুরুষের সঙ্গে টাকা কি বলা যায়? আচ্ছা ঠাকুমা, ওই জারে কি আপনার সেই গয়নাবড়ি? হ্যাঁ, আমাদের একটু দেবেন, দেখবো। বাহ, কি অপূর্ব, কি অপূর্ব, যেন ঠিক গয়নার মতো। কি অপূর্ব। আচ্ছা ঠাকুমা, জানতে চাইছিলাম রবি ঠাকুর কি আপনার কাছে গয়নাবড়ি খেতে চেয়েছিলেন? না বাবা, এখানকার লোকের কাছে চেয়েছিলেন। তখন তো গরমকাল, ওটা মেদিনীপুরে ওনাকে এই গয়না বড়ি দিতে পারছিলেন না। তখন আমার বাবার কাছে একজন এসে বলেন, ঠাকুর গয়না বড়ি খেতে চেয়েছে, কেউ দিতে পারছে না। তখন আমার বাবা কথা দিয়ে এসেছিলেন, উনি ঠাকুরকে গয়না বড়ি দেবেন। সারা গ্রাম যখন বন্দোবস্ত করতে পারছিল না, আপনি কি করে করলেন ঠাকুমা? আমি গয়না বড়ি বানিয়ে রেখে দিতুম একজনের জন্য। মানে? আমার স্বামীর জন্য। স্বামীর জন্য?
আপনার স্বামীর জন্য বানানো গয়না বড়ি আপনি ঠাকুরকে দিয়ে দিলেন? আমার বাবার সম্মান আমার কাছে সবচেয়ে বড় ছিল। তার উপর এত বড় মানুষের ইচ্ছা, তাও কি কম বড় কথা? তার সাথে আপনার মনের ইচ্ছা, তাই না ঠাকুমা? যদি না বলি তাহলে মিথ্যে বলা হবে। আজকের দিনে দাঁড়িয়ে এত বড় সত্যি কথা বলা খুব কঠিন কাজ ঠাকুমা। আপনি কি করে বললেন? আচ্ছা আচ্ছা ঠাকুমা, রবি ঠাকুরকে কি আপনি নিজে হাতে গয়না বড়ি দিয়ে এসেছিলেন নাকি অন্য কারো হাত দিয়ে? আমি নিজের হাতে দিয়ে এসেছিলাম। ওনার স্পর্শে আপনার অনুভূতিটা সেই সময় কি হয়েছিল? উনি আপনাকে কিছু বলেনি ঠাকুমা? হ্যাঁ, বলেছিলেন সৌভাগ্যবতী হও মা। সেই সময় আপনার মনে কি হচ্ছিল? সেই অসামান্য মুহূর্তে আমি একটা কথাই উপলব্ধি করেছিলাম। ঠাকুমা, ঠাকুমা, আপনি চুপ করে গেলেন কেন? বলুন তারপর। এই ছোড়া তো পুরো সমাজের সামনে আমাকে উলঙ্গ করে ছাড়বে। সেই অসামান্য মুহূর্তে আমি একটা কথাই উপলব্ধি করেছিলাম। রবি ঠাকুরের সঙ্গে আমার সাক্ষাতের মুহূর্তটা ভীষণ ব্যক্তিগত। এটাই আমার
পর্যায়ে দাঁড়িয়ে সেই জাগরণকে, সেই স্পর্শকে আর কারো সামনে প্রকাশ করা ঠিক হবে না। না না, সেই স্মৃতিকে আমি আমার মনে গোপনতম কুঠুরিতে সযত্নে লুকিয়ে রাখবো। আমি সযত্নে লুকিয়ে রাখবো। আমি সযত্নে লুকিয়ে রাখবো। ঠাকুমা, আমি জানি না একটা সাধারণ নিরক্ষর গ্রাম্য মেয়ে এই শক্তি কোথা থেকে আসে আমি জানি না। আমাকে তো একবার তো আমাকে জিততে দে। চোখ খোলো বন্ধ, চোখ খোলো, আমার কথা উত্তর তো বন্ধ। আবার করে মাথা দিয়ে শান্তিতে সম্বন্ধ, আবার করে মাথা দিয়ে শান্তিতে সম্বন্ধ।
এই গয়নাবরী গল্পটি আমার লেখা এবং এটি আলোর উৎস বইতে প্রকাশিত হয়েছে গল্পটি, এবং অপুবাবুর নির্দেশনায় অসাধারণ হয়েছে। মানে আমি নিজে লিখেছি, কিন্তু আমি যখন নিজে করছি এই গল্পের এত গভীর অভিঘাত যে আমার নিজে থেকেই চোখে জল এসে গেছে। মানে এর জন্য আমাকে গ্লিসারিন ইউজ করতে হয়নি। আমি একদম নভিশ, বেশি বলতে পারি না। শেষকৃত্য গল্পটি সুভদা লিখেছে, আমার অগ্রজ সাহিত্যিক। ওনার লেখা পড়ে আমরা বড় হয়েছি। তো দাদা আজকে এসছেন, ওনাকে সম্বর্ধনা দেব। চঞ্চলবাবু আছেন, আপনারা এলেন, এত সুন্দর সন্ধ্যা আপনাদের সঙ্গে আমরা কাটালাম। আমরা অত্যন্ত অনেক 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 ধন্যবাদ জানাই আপনাদের। প্রাযোজক গ্রুপের তরফ থেকে আমি অনুভনাথ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি সরে যাই। আসুন দাও না, দাও দিয়ে দাও, যাও এটা দিয়ে দাও। এই রাজা এটা নে, এই এটা ওনাকে দিয়ে দাও, এইটা দাও। এটা দে। হ্যাঁ করুন। হ্যাঁ আমার তো 90-এর ওপরে বয়স। হ্যাঁ 90-এর ওপরে বয়স তো আমার। 1934 সালে আমি রবীন্দ্রনাথকে যদি গয়নাবড়ি দিয়ে থাকি, হিসাব করুন তাহলে কত হবে। নাটকটা শেষকৃত্যকে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পেরেছি এবং গল্পকারের হাতে তুলে দিতে পারলাম। আছে আমার একটা সৌভাগ্য, পরম সৌভাগ্য। উনি চন্দননগরের একটা দলকে আমার যতদূর মনে পড়ে বলেছিলেন, না এটা নিয়ে নাটক হয় না। উনি তখন আমার বাঙ্গুরে কোনো একটা সম্বর্ধনা সভায় উনি বলেছিলেন যে আমি নাটক আজই খুব বলুন। এই তো নাটকটা ইনি 20 বছর ধরে প্রায় করছেন নাটকটা। প্রথম আমি দেখেছিলাম বাংলা একাডেমিতে, তখনই উনি নাট্যরূপ দিয়ে আমাকে খবর পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম নাট্যরূপ দেখতে এবং বেশ আনন্দিত হয়েছিল। তারপরে যে ওই নাটকটা নিয়ে উনি 20 বছর ধরে একটা নাটককে আমাদের শ্রোতৃমণ্ডলীর কাছে এবং দর্শকদের কাছে এটা একটা বিরাট আমার মানে প্রাপ্তি। উনি যখন নাটকটা মঞ্চস্থ করেছেন তখন ওনাকে একটু যুবক যুবক লাগতো। আমি তখন মনে হয়েছিল একটা বয়স্ক যুবক আর কি, কিন্তু আজকে ওনাকে দেখে মনে হচ্ছে একদম এজেড প্রৌঢ় এবং জ্ঞান বৃদ্ধ মতো একটা চেহারা। মাত্র 81 বছর বয়স। সবাই ভালো থাকবেন, কেউ যাবেন না, এরপরে শেষকৃত্য আছে। আমাকে এখানে দেখেছে এবং আমি যে এত রকমের পুরস্কার পেলাম আর কি, অনুবাকে এবং তার প্রাযোজক যে নাট্য সংস্থাকে ধন্যবাদ। অপুর গাঙ্গুলি কোথায় আছে, ওনাকেও একটু ধন্যবাদ জানালাম। সকলকে ধন্যবাদ জানালাম। আপনাদের নাটক খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, খুবই ভালো। থ্যাংক ইউ।